বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প বলতে যাচ্ছি যা কেবল একটি দরিদ্র মেয়ের গল্প নয়, বরং প্রতিটি মানুষের গল্প যে কখনো সিস্টেমের কাছে হার মানতে অস্বীকার করেছে। এটি এমন একটি গল্প যা বলে যে কিভাবে একটি ছোট বাজারের কোণায় শুরু হওয়া একটি সাধারণ ঘটনা পুরো শহরকে বদলে দিতে পারে। কল্পনা করুন, একটি ব্যস্ত দুপুর, শহরের সবচেয়ে পুরনো শস্য মণ্ডি, সবজির ঠেলাগাড়ি, দর কষাকষির আওয়াজ, আর এই সব কিছুর মাঝে একজন সাধারণ চেহারার মেয়ে রেশমি। বছরের পর বছর ধরে সে এই জায়গাতেই নিজের রুজি রোজগার করছিল, কিন্তু সেদিন ভাগ্য অন্য কিছু নির্ধারণ করেছিল। সেদিন তার চোখে যে স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল তা শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করেছিল, অন্যায়ের জন্য এবং আমাদের জন্য একটি সতর্কতা। কারণ যখন বিচার মেলে না, তখন মানুষ নিজেই নিজের বিচার করতে বাধ্য হয়। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রেশমি তার সবজির ঠেলাগাড়ি নিয়ে বসেছিল। প্রায় ৩০ বছর বয়সী রেশমিকে হলুদ ও সাদা সালোয়ার স্যুটে দেখা যাচ্ছিল। তার মুখে বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রমের গভীর রেখা স্পষ্ট ছিল। তার চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল, ক্লান্তি ছাপিয়ে এক অদৃশ্য স্ফুলিঙ্গ যা চাপা বিদ্রোহের গল্প বলছিল। আজ পর্যন্ত তার জীবন স্বাভাবিক ছিল, কিন্তু সেদিন ভাগ্য একটি নতুন মোড় নিয়েছিল। ঠিক তখনই একটি কর্কশ দাপুটে কণ্ঠস্বর বাজারের কোলাহল ভেদ করে শোনা গেল। আরে ও মেয়ে, চুপচাপ নিজের সবজি বেচ, পুলিশের সঙ্গে ঝামেলা করিস না। এই কণ্ঠস্বরটি ছিল বলদেবের, স্থানীয় থানার একজন কনস্টেবল, যার বিশাল শরীর এবং অহংকার পুরো এলাকায় কুখ্যাত ছিল। তার ঠিক পেছনে ছায়ার মতো ছিল তার সঙ্গী কিষান, যে সবসময় বলদেবের কথায় হ্যাঁ মেলাত এবং তার প্রতিটি অন্যায্য কথায় মাথা নাড়ত। রেশমি শুনল, কিন্তু তার চোখের পাতা কাঁপল না। তার চোখে আজ কোনো ভয় ছিল না, কোনো দ্বিধা ছিল না, শুধু একটি ধীর জ্বলন্ত আগুন ছিল। এমন আগুন যা কয়েক মিনিটের মধ্যেই পুরো শহরকে গ্রাস করতে যাচ্ছিল। এটা ছিল সেই পুরনো একঘেয়ে গল্প, কিন্তু এবার জবাবটা নতুন কিছু হতে যাচ্ছিল। প্রতি সপ্তাহের মতো বলদেব এবং কিষান আজও মাসোহারা আদায় করতে এসেছিল। বলদেব কোমরে হাত রেখে অহংকার করে বলল, রেশমি, এবার ২৫০০ টাকা লাগবে, বড় সাহেবের আদেশ, ওপর থেকেও চাপ আছে। তার গলায় ছিল সেই পুরনো দাপট যা শুনে বাজারের ছোট ব্যবসায়ীরা প্রায়শই মাথা নত করে দিত এবং কোনো কথা না বলে তাদের কঠোর উপার্জনের একটি অংশ তাদের হাতে তুলে দিত। রেশমি নিচে ছড়িয়ে থাকা তার সবজিগুলোর দিকে তাকালো, তারপর নিজের পার্স দেখল। সারাদিনে সে কষ্ট করে ৯০ টাকা বাঁচিয়েছিল। সে চাপা প্রায় ফিসফিস করে বলল, বাবুজি, গত সপ্তাহে তো ১৮০ টাকা দিয়েছিলাম, এবার সবজিও তো দামি, একটু রহম করুন। তার কণ্ঠে ছিল হালকা মিনতি, যা প্রায়শই তার অসহায়ত্ব এবং দুর্বলতাকে তুলে ধরত। বেশি কথা বলিস না। বলদেবের ধৈর্যের বাঁধ ভাঙল। ক্রোধে লাল হয়ে সে রেশমি ঠেলাগাড়িটি একটি জোরালো ধাক্কা দিল। ঠেলাগাড়িটা দুলে উঠল এবং তাজা ধনেপাতা রাস্তায় ছড়িয়ে পড়ল। কাঁচা লঙ্কা চারদিকে ছড়িয়ে গেল এবং লাল লাল টমেটো গড়িয়ে দূরে চলে গেল। কিছু টমেটো ভিড়ের পায়ের নিচে নির্মমভাবে পিষ্ট হল। রেশমির মনে বহু বছর ধরে জমা হওয়া ব্যথা এবং অসহায়ত্বের কষ্ট এখন গলা থেকে নামানো অসম্ভব ছিল। কিন্তু এবার রেশমি নত হল না। সে মাথা তুলল। তার চোখের আগুন এখন শিখায় পরিণত হয়েছিল। কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলো ইতিহাস হয়ে গেল। রেশমি এক মুহূর্তের জন্য তার পুরনো দৃঢ় চপ্পলটি খুলল, যা সে বছরের পর বছর ধরে ধুলোবালির মধ্যে ঘষে উপার্জন করেছিল। তারপর যেন তার ভেতরে এক অদৃশ্য শক্তির সঞ্চার হল। সে ২ হাত দিয়ে বলদেবের খাকি পোশাকের কলার ধরল এবং তাকে একটি জোরালো ধাক্কা দিয়ে বলল, এই রাস্তার ধুলো বাবুজি, তোমার নয়, আমাদের। এবং তারপর একটি জোরালো থাপ্পড় পড়ল। থাপ্পড়ের আওয়াজ এতটাই তীব্র ছিল যে পুরো বাজারে নীরবতা নেমে এলো। বাতাস যেন থেমে গিয়েছিল। ভিড় চমকে গেল, শ্বাসরুদ্ধ হয়ে গেল। বলদেব টালমাটাল হয়ে পেছনে পড়ে গেল। তার বিশাল শরীর ভারসাম্য হারিয়ে ফেলল। তার গালে রেশমির আঙুলের লাল চিহ্ন পড়ে গিয়েছিল এবং নাক থেকে রক্তের একটি পাতলা ধারা বইছিল। কিষান, যে তখন পর্যন্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল, সে তার লাঠি তুলল, কিন্তু ততক্ষণে রেশমির হাঁটু সোজা তার বুকে পড়ল। কিষান উফ করে পিছনে সরে গেল, ব্যথায় কাতরাতে কাতরাতে। রেশমির কণ্ঠস্বর এখন চিৎকারে পরিণত হয়েছিল।
সে পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলল, আমার স্বামীকে তুমি পিটিয়ে মেরেছিলে 3 বছর আগে, আজ আমার পালা, চলো এবার দেখি তুমি কি করতে পারো। রেশমির সেই গল্প, যা শুধু তার চোখে চাপা ছিল, তা এখন বাইরে আসছিল, আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছিল। 3 বছর আগে রেশমির স্বামী প্রকাশ একজন পরিশ্রমী অটোরিকশা চালক ছিলেন, যিনি তার সততা এবং কঠোর পরিশ্রমের জন্য পরিচিত ছিলেন। একবার ভুল করে শহরের একজন বড় অফিসারের গাড়ির সঙ্গে তার রিকশার হালকা ধাক্কা লেগেছিল। অফিসারের সামান্য আঁচল লাগেনি, কিন্তু প্রকাশকে কোনো শুনানি ছাড়াই থানায় নিয়ে যাওয়া হয়েছিল। রেশমি অনেকবার থানের চক্কর কেটেছিল, কাকতি মিনতি করেছিল, কিন্তু কোনো শুনানি হয়নি। 5 দিন পর এক ঠান্ডা সকালে প্রকাশের মৃতদেহ রেশমিকে দেওয়া হলো। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা লেখা হয়েছিল, কিন্তু রেশমি জানত যে এটা শুধু কাগজে লেখা একটি মিথ্যে ছিল। সে পুলিশ কর্মীদের চোখে সেই নিষ্ঠুরতা দেখেছিল, সেই বর্বরতা দেখেছিল যা তার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছিল। রেশমি কিছুই করতে পারেনি। তার 2টি ছোট বাচ্চা ছিল, একজন 6 বছরের বান্টি এবং অন্যজন 3 বছরের গুড়িয়া। সে দিনরাত সেই সবজির ঠেলায় বসে থাকত, নিজের চোখের জল পান করে, শুধু এই আশায় যাতে পুলিশের সঙ্গে কোনো ঝামেলা না হয়, যাতে তার বাচ্চাদের কোনো আশ্রয় কেড়ে নেওয়া না হয়। কিন্তু সেদিন দুপুর 2টোয় তার ঠেলার নিচে তার আত্মা মরে গিয়েছিল। যা বাকি ছিল তা শুধু প্রতিশোধ, এমন প্রতিশোধ যা বছরের পর বছর ধরে তার ভেতরে লালিত হচ্ছিল। ভিড় এখন শুধু দর্শক ছিল না। বলদেব এবং কিষানকে মাটিতে পড়ে থাকতে দেখে মানুষের ভেতরের ভয় কিছুটা কমে গিয়েছিল। বহু বছর ধরে চাপা পড়ে থাকা পুলিশের অন্যায়ের বিরুদ্ধে তাদের নিজেদের গল্পগুলো মাথাচাড়া দিতে শুরু করেছিল। পাশে দাঁড়িয়ে থাকা একজন যুবক রোহান, যে প্রায়শই সেই বালারে তার বাবার সঙ্গে কাজ করত, সে সঙ্গে সঙ্গে তার স্মার্টফোন বের করল এবং সেই অবিশ্বাস্য দৃশ্যের একটি ভিডিও তৈরি করল। 30 সেকেন্ডের সেই ভিডিও পুরো শহরকে কাঁপিয়ে দিল, একটি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে একজন সাধারণ সবজি বিক্রেতা একজন পুলিশ কর্মীকে থাপ্পড় মারছে এবং তারপর তার মুখে লাথি মারছে। পেছনে 30-40 জন মানুষ হতভাগ হয়ে দাঁড়িয়েছিল। কারো মুখে ভয় ছিল, তো কারো মুখে চাপা আনন্দ, একটি অদ্ভুত সন্তুষ্টি। পুলিশকর্মী মাটিতে পড়েছিল এবং রেশমির কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছিল, আমার স্বামীর মৃত্যুর জবাব দেব, পুরো থানা কেন না আসুক। শহরের পরিবেশ বদলে গিয়েছিল। যেমন আগুন জঙ্গলে ছড়িয়ে পড়ে, তেমনি এই ভিডিওটাও ছড়িয়ে পড়ল, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির পর্যন্ত, এক ফোন থেকে অন্য ফোন পর্যন্ত। 2 ঘন্টার মধ্যে 5টি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং স্থানীয় নিউজ চ্যানেলগুলোতে সবজিওয়ালি বনাম পুলিশ শিরোনামে খবর চলতে শুরু করল। সোশ্যাল মিডিয়ায় রেশমির গল্প দ্রুত ভাইরাল হতে শুরু করল। প্রতিটি শেয়ারের সাথে, প্রতিটি কমেন্টের সাথে মানুষের ভেতরে বহু বছর ধরে চাপা পড়ে থাকা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাইরে আসতে শুরু করল। পরের দিনই 50টি ঠেলাওয়ালা এবং তার সঙ্গে শত শত সাধারণ নাগরিক থানার সামনে জড়ো হলো। তাদের হাতে সবজির ঝুড়ি ছিল না, বরং একটি প্রচারপত্র ছিল, যাতে বড় অক্ষরে লেখা ছিল, আজ আমরা সবাই রেশমি। পুলিশের পাল্টা আক্রমণ এলো, তীব্র এবং নির্মম। রেশমির বিরুদ্ধে তাৎক্ষণিক এফআইআর দায়ের করা হলো এবং তাকে গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো। ধারা 307 অর্থাৎ হত্যার চেষ্টা, 386 অর্থাৎ সরকারি কর্মচারীর ওপর হামলা, দাঙ্গা, উস্কানি দেওয়া এবং প্রাণে নাশের হুমকির মতো গুরুতর ধারাগুলো লাগানো হলো। রেশমিকে হাতকড়ি পরিয়ে থানায় আনা হলো, কিন্তু তার মুখে একটি অদ্ভুত শান্তি ছিল, এক বিজয়ের হাসি, এমন হাসি যা বলছিল যে সে তার লড়াই শুরু করে দিয়েছে। থানার বাইরে ভিড় এবং ক্ষোভ উভয় বাড়ছিল। মানুষ স্লোগান দিতে শুরু করল, রেশমিকে মুক্তি দাও, আমরা বিচার চাই। কিন্তু ভেতরের সত্যতা বেশি দিন চাপা থাকতে পারল না। 2 দিন পর একজন স্থানীয় আরটিআই কর্মী, শ্রীবাস্তব, যিনি তার নির্ভীকতা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত ছিলেন, তিনি থানা সিসিটিভি ফুটেজ এবং বলদেব ও কিষানের পুরনো কেস ফাইলগুলো বের করলেন। যে সত্য সামনে এলো তা পুরো শহরকে চমকে দিল। জানা গেল যে বলদেবের বিরুদ্ধে ইতিমধ্যেই 8টি অভিযোগ ছিল, জমি দখল, ছোট ব্যবসায়ীদের হুমকি, অবৈধ চাঁদাবাজি, যা সবসময় ক্ষমতা এবং টাকার জোরে চাপা দেওয়া হয়েছিল। গত 2 বছরে 40-এর বেশি সবজি বিক্রেতার কাছ থেকে মাসোহারা আদায়ের রেকর্ড ছিল, যার কারণে অনেক ছোট ব্যবসা ধ্বংস হয়ে গেছিল। এবং সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো, প্রকাশের মৃত্যুর কেসটি আবার খোলা হলো এবং ফরেন্সিক রিপোর্টে তার শরীরে মারাত্মক মারধরের চিহ্ন পাওয়া গেল, যা স্পষ্ট বলছিল যে তার মৃত্যু আত্মহত্যা নয়, বরং বর্বরতার ফল ছিল। পুলিশ ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছিল। এই নতুন প্রমাণ সামনে আসার সাথে সাথেই পুরো শহরের জনমত রেশমির পক্ষে চলে গেল। মিডিয়াও এই গল্পটি গুরুত্ব সহকারে দেখাতে শুরু করল এবং দেশব্যাপী বিতর্ক শুরু হলো।
আদালতে শুনানি হলো এবং এমন একটি রায় এলো যা একটি দৃষ্টান্ত স্থাপন করল, ন্যায় বিচারের একটি নতুন সংজ্ঞা তৈরি করল। 6 দিন পর কেসটি ফাস্ট ট্র্যাক কোর্টে পৌঁছালো। বিচারক তার ঐতিহাসিক রায়ে বললেন, যখন আইনের রক্ষকেরাই ভক্ষক হয়ে ওঠে তখন জনতার প্রতিরোধ ন্যায় বিচারেরই রূপ। রেশমি দোষী নয়, বরং এই সিস্টেমের জন্য একটি সতর্কতা। রেশমির বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে দেওয়া হলো, বলদেবকে তাৎক্ষণিক প্রভাব থেকে সাসপেন্ড করা হলো এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর আদেশ দেওয়া হলো। যখন কিষানকে দূরবর্তী গ্রামীণ এলাকায় বদলি করা হলো, যেখানে সে আর কখনো কাউকে বিরক্ত করতে পারবে না। আজ রেশমি কোথায়? সে এখনও ঠেলাগাড়ি লাগায় সেই মন্ডিতে, কিন্তু একা নয়। প্রতি বৃহস্পতিবার তার পাশে আরও 3 জন বিধবা মহিলা বসেন, যারাও সিস্টেমের বর্বরতা সহ্য করেছিলেন এবং রেশমির লড়াই তাদেরও নিজেদের কণ্ঠস্বর তোলার সাহস জুগিয়েছে। তাদের সঙ্গে একজন বৃদ্ধ ফেরিয়ালাও থাকেন, যার ছোট দোকান পুলিশ জোর করে সরিয়ে দিয়েছিল। আর রোহান, সেই ছেলেটি যে ভিডিওটি তৈরি করেছিল, সে এখন একটি ছোট ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালায় এবং বিনামূল্যে রেশমি এবং অন্যান্য রাস্তার বিক্রেতাদের ব্র্যান্ডিং করে। তাদের সংগ্রামের গল্পগুলো বিশ্বের কাছে পৌঁছে দেয়, যার ফলে সমাজে সচেতনতা আসে। আর সেই ঠেলায়, যা এখন আগের চেয়ে অনেক বেশি সম্মানের সাথে দেখা হয়, একটি গর্বিত বোর্ড লাগানো আছে, এইগুলো শুধু সবজি নয়, এটা বিচারের সুগন্ধ। রেশমির গল্প একটি প্রতীক হয়ে উঠেছে, সেই অদম্য শক্তির প্রতীক যা একজন সাধারণ মানুষের ভেতরে থাকে যখন সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। এই গল্পটি আমাদের শেখায় যে আসল শক্তি বন্দুক বা পোশাকে নয়, বরং সাহস, সত্য এবং একতায় থাকে। রেশমি দেখিয়েছে যে একটি একা স্ফুলিঙ্গ পুরো অন্ধকারকে আলোকিত করতে পারে। রেশমি এখন শুধু একটি নাম নয়, একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে। প্রতিটি সাহসের, যা বছরের পর বছর নীরবতার পর শব্দ হয়ে ওঠে, সেই ঝড়ের, যা অন্যায়ের শিকড় নড়িয়ে দেয়। আজ যখন সে ঠেলায় বসে, মানুষ শুধু সবজি কেনে না, তারা সম্মান দেয়, মাথা নত করে। তার লড়াই মন্দির মাটিকে আওয়াজ দিয়েছে এবং তার প্রতিটি পদক্ষেপ প্রমাণ করেছে যে ন্যায়ের জন্য তোলা একটি একা হাত লক্ষ লক্ষ নত মাথাকে তুলে ধরতে পারে। হয়তো রেশমি ন্যায় বিচারের দেবী নন, কিন্তু সে সেই আশার শিখা যা প্রতিটি দরিদ্র নিপীড়িত মানুষের ভেতরে জ্বলে। এই গল্প এখানেই শেষ হয় না, কারণ যতক্ষণ অন্যায় বেঁচে আছে, রেশমির মতো গল্প প্রতিটি গলি, প্রতিটি শহরে জন্ম নিতে থাকবে। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে। ধন্যবাদ।